আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিসের সময় 1 ঘন্টা কমিয়ে সকাল 9টা থেকে বিকেল 4টা করা হয়েছে। আর ব্যাংকে লেনদেন চলবে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। এছাড়া দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ হবে। এসব সিদ্ধান্ত আজ শুক্রবার থেকে কার্যকর হয়েছে। গতরাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাত 9:15টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রাত 12টার দিকে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে না। এবারে বাজার পরিস্থিতি জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সানজিদা প্লাবনী। কথা বলবো তার সঙ্গে। প্লাবনী, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? জ্বালানি সংকটের কোনো প্রভাব বাজারে দেখা যাচ্ছে কিনা জানাবেন। সুমনা, আপনি যে প্রশ্নটি করেছেন যে জ্বালানি সংকটের কারণে বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা, আমি আপনাকে এটা বলতে চাই যে বাজারে যে প্রভাবের কথা বলছেন জ্বালানি সংকটের কারণে, এটি আমি ক্রেতা এবং বিক্রেতা রাজধানী কারওয়ান বাজারের এদের সবার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এটার ব্যাপক আসলে প্রভাব পড়েছে। ক্রেতারা যেটা বলছেন যে তারা 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি পাচ্ছেন না, এবং একই জিনিস কিন্তু স্বীকার করছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরাও। তারাও কিন্তু বলছেন যে আসলে তারা 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি বিক্রি করতে পারছেন না, 60 টাকার নিচে কোনো সবজি আসলে বাজারে নেই। তার কারণ হিসেবে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে জ্বালানি সংকটের কথা যেটি বলছিলেন সেটি বলছেন যে সরবরাহ কম থাকায় তারা আসলে বেশি দাম দিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, এবং তারা এটাও কিন্তু বলেছেন যে যেই গাড়িগুলি উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল থেকে যেই পণ্যবাহী যে গাড়িগুলি আসছে, যেটি দেখা যাচ্ছে যে সেই গাড়িগুলিতে পণ্যবাহী গাড়িগুলিতে যে ভাড়াটা ছিল সেটা দ্বিগুণ 3 গুণ হওয়াতে দাম কিন্তু আসলে বেড়ে গিয়েছে, এবং সেই প্রভাবই কিন্তু বাজারে পড়েছে। বাজারে সে প্রভাবটা কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজার শুক্রবার, এখানে কিন্তু আসলে মানুষজনে একদম ভিড় দেখা যাচ্ছে, প্রচুর ভিড়, সবজিও কিনছেন, কিন্তু যেটা বলছেন যে অসহনীয় হয়ে উঠেছে। গতকালকে কিন্তু যেটা আমরা আজকেও দেখেছি যে আজকে সকাল থেকে মাছের বাজার, আমরা বিভিন্ন দোকানেও ঘুরেছি, মাছের বাজারেও ঘুরেছি, মাছের বাজারেও কিন্তু আসলে এর প্রভাব পড়েছে। মাছের ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই পণ্য সরবরাহের কারণে যেই সরবরাহ হওয়ার কথা সেটি সঠিক মাত্রায় না হওয়ায় এই প্রভাবটি আসলে পড়েছে। এবং ক্রেতাদেরকেও আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কেমন প্রভাব, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রভাব পড়লেও তারা কিন্তু কিনতে বাধ্য হচ্ছেন, কারণ তাদেরকে খেয়ে পড়ে থাকতে হবে। এবং তারা কিন্তু যেটা বলছেন যে তারা যেখানে হয়তো যে জিনিসটা 1 কেজি বা 2 কেজি কেনার যে বিষয়টা ছিল সেখানে তারা মিনিমাইজ করে অল্প পরিমাণে সেটা ক্রয় করছেন, কারণ এটা আসলে তাদের ক্রয় সীমার মানে নাভিশ্বাসের মতো হয়ে গিয়েছে। তারা আমাদেরকে কিন্তু এই বিষয়টিও জানিয়েছিলেন। তারা কারওয়ান বাজারে যারা এখনও আছেন তারা কিন্তু বলছেন যে এই অবস্থা যদি দ্রুত সংকট না হয় তাহলে সামনের দিনগুলোতে তারা আরও অসহায় হয়ে পড়বেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সুমনা, রাজধানী কারওয়ান বাজারের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। প্লাবনী, ধন্যবাদ আপনাকে। ভোক্তা পর্যায়ে আবারও বাড়ল এলপিজির দাম। এপ্রিল মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। সাধারণ মানুষের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার।
রমজানের ঈদের কেনাকাটার চাপের মাঝেই সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা। ফের বাড়ল রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম। ফেব্রুয়ারিতে শুল্ক কমানোর সুবাদে সামান্য দাম কমলেও এপ্রিলে এসে তা যেন সুদে আসলে বেড়েছে। বৃহস্পতিবার এক ঘোষণায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানায়, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় দেশের বাজারে এই সমন্বয়ে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। তবে এই ঘোষণায় রীতিমতো দিশেহারা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। আগেই তো আমরা 2500 টাকা করে কিনতাম, 2300 থেকে 2500 থেকে 2600 যায় যেমন রাখতে পারছে। আর এখন যদি বাড়ে শুনছে তাহলে তো 3000 3500 টাকা কিনতে হবে। জনগণের কথা যদি সরকার চিন্তা করতো তাইলে সরকার হুট করে এই জিনিসটা মনে করেন করতে পারতো না, বাড়াতে পারতো না। 50 টাকা যদি বাড়তো কি 100 টাকা বাড়তো এটা মেনে নেওয়া যায়, কিন্তু একসঙ্গে এতগুলো টাকা বাড়ানোর জন্য আমাদের অনেক কষ্ট আর কি। অস্বস্তি কেবল দাম বৃদ্ধি নিয়ে নয়, অভিযোগ আছে সরকারি দাম না মানারও। বিইআরসি দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে 12 কেজি সিলিন্ডার কিনতে এখনও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ব্যবসায়ীরা বলছেন সরকার দাম নির্ধারণ করলেও তাদের কিনতে হচ্ছে এর চেয়ে বেশি দামে। গ্রাহক তো এই দাম নিতে পারবে না, কারণ হচ্ছে আমরা একটা 12 কেজি কিনতেছি আপনার 1792 টাকা, তার সাথে আমাদের যোগ হচ্ছে গাড়ি ভাড়া। তাহলে 1860 টাকা কিনে আমি কিভাবে আপনার হচ্ছে 1728 টাকায় বিক্রি করব? ব্যবসায়ীরা যে কথাই বলুক, সাধারণ ভোক্তার নাবিশ্বাস চরমে। বাজার তদারকি জোরদার না হলে এই বর্ধিত মূল্য কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে আর সাধারণ মানুষের পকেট কাটবে অসাধু চক্র, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি আধুনিক অর্থনীতির মেরুদণ্ড। সেই জ্বালানি এখন সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম। বিশেষজ্ঞরা বলছেন বিকল্প উৎস থেকে সংগ্রহের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা পুনরুদ্ধারে কার্যকর অভিযান ছাড়া এই সংকট কাটানো কঠিন। ইরান যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই বাড়ছে জ্বালানি তেল নিয়ে অনিশ্চয়তা। এশিয়ার অনেক দেশের মতো এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। সরকারের নানা উদ্যোগ ও আশ্বাস সত্ত্বেও চাহিদা মতো জ্বালানি তেল মিলছে না। ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে অভিযান ও শাস্তির পরও থামছে না অবৈধ মজুদ ও কালোবাজারি। বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও এলএনজির মূল্য বৃদ্ধিতে দেশের আমদানি ব্যয়ও দ্রুত বাড়ছে। বিশ্লেষকদের হিসাবে বর্তমান পরিস্থিতিতে প্রতি মাসে অতিরিক্ত 760 থেকে 830 মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে শুধু জ্বালানি আমদানিতে। সামগ্রিক অর্থনীতিতে এর সরাসরি প্রভাব পড়ছে। একদিকে হলো যে জ্বালানির উৎস সেটার বৈচিত্র্যকরণ, এবং একই সঙ্গে আমাদের কিন্তু এই যে মানে অস্থায়ী ভিত্তিতে কোনো রকমের চিন্তা ভাবনা না করে আসলে স্থায়ীভাবে চিন্তা করা, এর পাশাপাশি এটা কৌশলগত আসলে জ্বালানির ভাণ্ডার তৈরি করা, তো সেটা তৈরি করতে পারলে এটা খুবই লাভজনক হবে। আর একটা বিষয়ের কথা আমরা একেবারে চিন্তাই করছি না যে ইস্টার্ন রিফাইনারি ক্যাপাসিটি সে তো আমাদের বাড়াতে হবে। সরকারকে ঘোষণা দিতে হবে যে জ্বালানি খাত সেবা খাত হবে, বাণিজ্যিক খাত হবে না। সরকার জনগণকে আস্থায় নিতে হবে সরকারকে, তাছাড়া সম্ভব না। এখন এইটা করা একদিকে, আর একদিকে এনার্জি রেগুলেটরি কমিশনকে নির্দেশ দেওয়া কি করলে সুবিচার নিশ্চিত হবে তুমি নিশ্চিত করো, কি করে দুর্নীতি মুক্ত করলে দুর্নীতি মুক্ত জ্বালানি খাত নির্মাণ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন চলমান পরিস্থিতিতে সাশ্রয়ী ব্যবহারের ওপর জোর দিতে হবে। একই সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা পুনরুদ্ধারের অভিযানে নামতে হবে। এই অবস্থায় একটু দক্ষ হয় এবং একই সঙ্গে আসলে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ ওইটা হলে তখন দেখা যাবে যে সরকারের উপরে যে অতিরিক্ত ব্যয়ের চাপ সেটা কমানো যাবে। এই সংকট থেকে দেশকে জ্বালানি নিরাপত্তা পুনরুদ্ধার অভিযানে মিশনে সরকার সফল হবে। এছাড়া অন্য কোনোভাবে এগুলো চিন্তা করা, বিকল্প চিন্তা করার কোনো উপায় নেই। এই খাতকে দুর্নীতিমুক্ত রাখতে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অপরিবর্তিত রাখা, 15টি সংশোধন, 16টি আরও যাচাই বাছাই এবং 4টি বাতিলের সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। ফলে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার, গণভোট অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 20টি অধ্যাদেশ চলতি অধিবেশনে অনুমোদন করা হচ্ছে না। এর মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করা হয়েছে।
হয়েছে। অন্য 16টি অধ্যাদেশ আরও যাচাই বাছাই এবং জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ সহ 98টি হুবহু বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। 133টা বিলের অধ্যাদেশের ব্যাপারে চারটা প্রায় মিটিং করেছি এবং সেখানে যাচাই বাছাই করার পরে মোটামুটি আজকে রিপোর্ট আকারে পেশ হয়েছে। আপনারা রিপোর্টটা ইতিমধ্যে পেয়েছেন আশা করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী 9 তারিখের মধ্যে আমরা সংশ্লিষ্ট বিলগুলা পাশ করবার চেষ্টা করব। আর যেসব বিল ল্যাপস হয়ে যাবে, যার কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম বিলগুলোকে আমরা ল্যাপস হয়ে যাবে, অটোমেটিক্যালি আমরা পাশটা করলে এটা ল্যাপস হয়ে যাবে। দেশের একাধিক স্থান থেকে জ্বালানি তেল জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন। একাধিক অভিযান পরিচালনাকালে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুতকৃত 37,000 লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে এই যৌথ অভিযান পরিচালিত হয়। ভোলায় বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড ও ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে মোট 3,200 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় 2 জনকে আটক ও 1,10,000 টাকা জরিমানা সহ একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। মেহেরপুরের গাংনীতে রাত 2:30টার দিকে অবৈধভাবে তেল নামানোর সময় তেলের লরি বোঝাই প্রায় 4,500 লিটার ডিজেল জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় পরিসরে হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। অপরদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে জানিয়ে চরম ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে হিজবুল্লাহর 40 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইরান যুদ্ধ নিয়ে বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে ইরানের উপর আগামী 2-3 সপ্তাহ কঠোর হামলার হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। দেশটির উত্তরাঞ্চল জুড়ে সতর্কমূলক সাইরেন বাজার খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এছাড়া সংযুক্ত আরব আমিরাত জানায় বৃহস্পতিবার তাদের দিকে 19টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 26টি ড্রোন ছুড়েছে ইরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার দেশটির আকাশ সীমায় বেশ কিছু ড্রোন, 4টি অজ্ঞাতনামা আকাশযান ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়। ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার ইরানে দফায় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের 2টি বৃহত্তম ইস্পাত কারখানা ও মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু হামলায় ক্ষতিগ্রস্ত হয়। রাজধানী তেহরানের শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রেও হামলা হয়েছে। তেহরানের মেয়র জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত রাজধানীর 33,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে 40 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে তেল আবিব। এ নিয়ে লেবাননের মৃতের সংখ্যা বেড়ে 1345 জনে দাঁড়িয়েছে। এ অবস্থায় হাজারো লেবানিজ ঘর ছেড়ে পালাচ্ছেন। অপরদিকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে 24 ঘন্টায় 48 ইসরায়েলি সেনা আহত হয়। ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। এর আগে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, বল প্রয়োগ করে হরমুজ প্রণালী চালু করা বাস্তবসম্মত নয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 70 লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছায় যোগ দিতে নাম লিখিয়েছেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। নেপালকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অপেক্ষা ছিল দ্বিতীয় সেমিফাইনালের ফলের দিকে। সেখানে সহজে ভুটানকে উড়িয়ে দিয়েছে ভারত। তাতে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। টুর্নামেন্টে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। শুরুতে পিছিয়ে পড়ে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।